আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আজকে সারাদিনই বিদ্যুতে অনেক জ্বালিয়েছে, ইভেন সন্ধ্যার পরেও বিদ্যুৎ ছিল না। মেবি। স্যার, সাউন্ড আসতে শোনা যাচ্ছে। ওকে, আমি ভলিউম বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এখন কেমন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? স্যার আর হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এবার আমি আরেকটু কমানো লাগবে। এবার দেখো তো ঠিক আছে নাকি? এবার স্যার ঠিক আর আছে? একটু বাড়ান। ওকে। আচ্ছা, আশা করি এবার শুনতে পাচ্ছো ভালোভাবে। জি স্যার। আচ্ছা, আমাদের এখানে 13 জন। দেখতে গতকালকে ক্লাসে তো সংখ্যা কম ছিল, তবে রাতে পরবর্তীতে কতজন দেখেছে? 47 জন। এই 47 জন কই? মানে এদের মিনিমাম তো 30 জন থাকার কথা। 13 জন, 14 জন, 12 জন, 15 জন, 43 জন দেখেছে। আছে হচ্ছে টোটাল গ্রুপে প্রায় 73 জন, দেখেছে 47 জন। তার মানে বাকি এই 26 জনের কি হবে? মানে 26 জন পরে কখন দেখবে এগুলো? বা এটা কি, মানে তাহলে গ্রুপে থেকে লাভ কি? নাকি আগামীবার এসে আবার বলবে যে ইমপ্রুভমেন্ট আছে? ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড, এইটা 51 জন, এটা 51 জন দেখেছে। মানে ঘুরে ফিরে এই 50-52 জন দেখতেছে, তাহলে বাকিগুলো আমরা ধরে নিচ্ছি যে ওগুলো অ্যাবসেন্ট আর কি। দেখি একটা সময় এগুলো দেখে দেখে যে কারা কারা দেখলো, দেখে বাকিগুলোকে বাদ দিয়ে দেবো গ্রুপ থেকে। আচ্ছা, ওকে। দেখো আজকে আমরা নতুন আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব রাইটিং স্কিলের। সেটা হচ্ছে সিভি প্লাস অ্যাপ্লিকেশন। সিভি এবং অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখবো সেটা আমরা এখানে আজকে হাতে কলমে লিখবো, মানে আমি লিখে দেখাই দেবো আর কি। তো সিভির ক্ষেত্রে যে বিষয়টা, সত্য যে বিষয়টা, সেটা হলো যে সিভি এক এক জায়গায় এক এক রকম, এক এক বইতে এক এক রকম। তো এই ক্ষেত্রে যদি একটু 19-20 হয় তাহলে সমস্যা নেই, এটা যেন 15-20 না হয়ে যায়, এটা দেখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে মডার্ন সিভি গুলো একটু অন্যরকম, বাট আমাদের একাডেমিক সিভি ওই আগের মতোই রয়েছে। সেই আমার চাচারা দাদারা যে স্টাইলে লিখতো সেটাই চলতেছে এখনো। কিন্তু সত্য যে বিষয়টা সেটা হচ্ছে এইসব সিভি লিখলে এখন আর চাকরি পাওয়া যাবে না। ইভেন এই সিভি দিলে চাকরি তো পাওয়া যাবে না, উল্টো আবার তোমার কাছে টাকা চাইতে পারে যে যে সিভি দিয়েছেন এর জন্য আবার টাকা দিয়ে যান। কিন্তু তারপরেও আমাদের লিখতে হয় আর কি, আমাদের স্কুল কলেজগুলো এগুলোই শেখায়। আমাদের স্কুল কলেজগুলো কখনোই কর্ম বান্ধব নয়, এগুলো সার্টিফিকেট বান্ধব, রেজাল্ট ওরিয়েন্টেড। এই জন্য এই যে আমরা মাস্টার্স কমপ্লিট করে গিয়েও আমাদেরকে কিছু না কিছু শিখতে হয়, কোনো না কোনো কাজ, যেটা শিখে তারপরে ঢুকতে হয় হচ্ছে চাকরিতে। সরকারি চাকরি ওই যে নেয়, যেমন অদক্ষ লোক নিচ্ছে, নিয়ে কোনো একটা সরকারি প্রতিষ্ঠান লাভজনক অবস্থায় কিন্তু নেই। এর কারণই হচ্ছে এই যে অদক্ষ লোক নেয়, নিয়ে ট্রেনিং দেওয়াচ্ছে 2 মাস 6 মাসের। ট্রেনিং দেওয়ার পরেও যে অবস্থা, সেই অবস্থায় মানে লাভজনক করতে পারে না। অথচ প্রাইভেট সেক্টরগুলি প্রত্যেকটাই লাভজনক অবস্থায় রয়েছে। বাংলাদেশের এই যে জিডিপি টিডিপি এত কিছু বাড়ছে, এগুলো কিন্তু সব লাভজনক ওই প্রাইভেট প্রতিষ্ঠান থেকে কারণে, সরকারি কোনো প্রতিষ্ঠানের কারণে না। তো যাই হোক, আমরা এবার সেই গড বাঁধা ট্র্যাডিশনাল যে সিবি সেটা আমরা এখন দেখব। আমরা আহ, চলো দেখি যে আমরা একটা প্রশ্ন, শুরুতে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা এখানে লিখি প্রশ্নটা। ও আল্লাহ,
হয়তো একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনতে পাচ্ছ, আমার বাসায় গেস্ট আছে, প্লাস আমার বাচ্চারা ফিরে এসেছে আর কি, গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল শীতের আগে আগে, তো ফিরে আসছে, ওইটাই নয়েজটা হচ্ছে, তোমরা একটু পজিটিভলি নিও। ওকে, দেখো আমরা শুরুতেই যেই প্রশ্নটা হচ্ছে সাপোজ সাপোজ না, আহ, যেমন ধরো একটা হয়তো স্কুল বা কলেজ এরকম কিছু একটা, সেই স্কুল বা কলেজে, স্কুল তো না কলেজ, সেই কলেজে হচ্ছে তোমার টিচার নিয়োগ দিবে। এই টিচারের জন্য নিয়োগ দিবে, এর একটা সার্কুলার হয়েছে পত্রিকায়, এবার সেই সার্কুলারের প্রেক্ষিতে তুমি একটা অ্যাপ্লিকেশন করবা সেই কলেজের প্রিন্সিপাল বরাবর। যদিও এগুলো এখন একটু চেঞ্জড, তারপরেও আমরা লিখবো ওইভাবেই। দেখো প্রশ্নটা এরকম হতে পারে যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ ফর দ্য পোস্ট অফ লেকচারার ইন ইংলিশ, ধরো এইটুকু। এরকমটা তো রাইট অ্যান্ড write an write a CV write a CV with an application to the, এরকমটা হতে পারে প্রশ্ন, সিভি অ্যাপ্লিকেশন, অথবা অ্যাপ্লিকেশন থাকলোই না, রাইট এ সিভি, শুধু এই সিভির কথাটাও যদি থাকে, তাহলে সিভির মানে হচ্ছে ক্যারিকুলাম ভিটা, ক্যারিকুলাম ভিটার মানে আল্লাহ জানে। তো এই সিভিটুকুই জেনে রাখো, এবং সিভি যদি দিয়ে দেয় তখন আমরা এই যেটা আমরা শিখবো এখন, সেটা সিভি দিক অ্যাপ্লিকেশন দিক যেটাই বলুক না কেন, আমরা এটাই লিখে দিয়ে আসবো, তাহলেই এটা আমরা মোটামুটি একটা সম্মানজনক মার্কস পাবো আর কি। সম্মানজনক বলতে ধরো 60%, 10-এ 6 বা 100-তে 60, ফার্স্ট ক্লাস মার্ক আর কি। ওকে, এবার চলো আমরা দেখি আমাদের যে প্রশ্নটা সেটার লেখা শুরু করি। আমরা ধরো লিখছি, শুরুতে যেটা লিখবো একটা তারিখ দেব। তারিখ তারিখ ঠিক না, এটা তুমি কোন জায়গায় থাকো সেই জায়গার তোমার একটা অ্যাড্রেস দিবা। ধরো তুমি দিচ্ছ হচ্ছে তুমি, আমি রাজশাহীর কথাই বলি, রাজশাহীর হয়তো জিয়াউর রহমান হলের 420 নাম্বার রুমে হয়তো থাকো, তাহলে আমরা কি বলবো, 420 নাম্বার রুম, তারপরে জিয়াউর রহমান হল, জিয়াউর রহমান হল, এই হলে তুমি থাকো, এবং এখান থেকে তুমি চিঠি পাঠাচ্ছ কোথায়, তুমি অন্য কোনো একটা কলেজে হতে পারো, বা কোনো একটা হয় না যে ইন্টারমিডিয়েট কোনো একটা কলেজে তুমি, আচ্ছা এই যে এই তোমার অ্যাড্রেসটা আর কি, তোমার অ্যাড্রেসে বাদ দিবা জিয়াউর রহমান হল, রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। এরপরে তুমি এটা দিলা, তোমার তুমি যেখানে তো থাকছো তোমার প্রেজেন্ট যে অবস্থা, প্রেজেন্ট যে অ্যাড্রেস সেটা দিলা। এরপরে ধরো তুমি দিলা হচ্ছে একটা ডেট, আজকের ডেটটা কত, 27 27 অক্টোবর 2021। আচ্ছা, এইটা লিখলা, এটা লিখে এইটাকে সুন্দর করে ফরম্যাট করে এটা রাইটে পাঠাই দিবা, রাইটে। এটা এখন এক দিক থেকেই লেখে, হ্যাঁ এটা একদিক থেকেই লেখে। অনেক টিচার আছে যারা আগেকার মুরব্বী টিচার, তারা চিন্তা করে যে এটা এইভাবে লিখলো কেন, এটা রাইটে থাকবে। আবার অনেক ক্ষেত্রেই আছে যেটা, সেটা হচ্ছে যে এই ডেটটা সবার উপরে থাকে, ডেটটা সবার উপরে থাকে এরকম। তো আমি তোমাদেরকে পরামর্শ দেবো যে তোমাদের রিসেন্ট বইতে যেটা রয়েছে সেটা তোমরা ইউজ করবা, ডেট উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে, যেভাবে আছে। তবে বর্তমান যে সেটা হচ্ছে এই লাইনে থাকতে হবে সব,
এই ডান দিকে যাওয়া যাবে না। তো তারপরেও আমি তোমাদেরকে সবসময়ের জন্য বলে থাকি, তোমাদের ডিপার্টমেন্টের টিচার বা তোমাদের বই, আধুনিক যে বইগুলোতে যেই ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাটটা ইউজ করবা। তো আমি এই লেফটে সব দিয়ে শুরু করছি, রাইটে দিচ্ছি না। অনেকেই রাইটে দেয়, তবে রাইটে দিলে যে ভুল হবে ব্যাপারটা এরকম না। আর এগুলো তো ভুল সঠিকের কিছু নাই, এগুলো আমাদের মানে আমরা টিচাররা, আমাদের টিচার অনেকেই এটা নিয়ে একটা ইয়ে করে, একটা বাহাদুরি ভাব আর কি। এটা ভুল করেছে, ভুলের কি আছে, এটা ডাইনে দিলে কি, রাইটে দিলে কি, লেফটে দিলে কি, রাইটে দিলে কি। যাই হোক, এবার দেখো আমরা এখানে দিলাম, আমরা টু দ্য প্রিন্সিপাল, টু দ্য প্রিন্সিপাল, কিন্তু ব্যাপারটা এরকম দেওয়ার কথা। কিন্তু চাকরির হচ্ছে জন্য, এটা যেহেতু চাকরির জন্য একটা সিভি পাঠাচ্ছি, তো এখানে আমরা টুটা রাখবো না, এই টুটা আমরা রাখবো না, আমরা একেবারে ডিরেক্ট প্রিন্সিপাল দিয়ে শুরু করব। প্রিন্সিপাল, তুমি হয়তো সাপোজ তুমি রাজশাহীতে আছো, তো তুমি রাজশাহী কলেজ থেকে, রাজশাহী কলেজে হয়তো তোমার ইয়ে করছো, কি বলে এটাকে, অ্যাপ্রোচ করছো এই তোমার সিভিটা। তো তুমি এখানে লিখছো রাজশাহী কলেজ। আচ্ছা, আমি এখানে আরো ছোট করে দিই, রাজশাহী সিটি কলেজ। আচ্ছা, এগুলো তো সব সরকারি, তাহলে এগুলোতে তো আর এইভাবে টিচার নিয়োগ হবে না। এগুলো আমি দেই হচ্ছে রাজশাহী, আচ্ছা রাজশাহী কলেজই থাক, রাজশাহী কলেজ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলো। ডেটের নিচে যে স্যার এই যে অ্যাড্রেস দিয়েছেন, ওইটা কি অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস দিয়েছেন? হ্যাঁ, এটা অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস। তুমি যে অ্যাড্রেসটা দিচ্ছ, মানে তুমি যেখানে থাকো সেটা তোমার প্রেজেন্ট অ্যাড্রেস। এবার ধরো এখানে তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ো, তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ো, এবার তুমি রাজশাহীতে কোনো একটা কলেজে, তো রাজশাহী, এখানে আমি একটা কলেজের নাম দিই, যেমন ধরো এবিসি, রাজশাহী এবিসি কলেজ। এটা যদি তোমার, এখন যদিও কোনো জায়গাতেই এইভাবে নিয়োগ হয় না, এই সিভি পাঠিয়ে দিলে আর নিয়োগ দিয়ে দিল, ব্যাপারটা এরকম হয় না। এখন সবই নিবন্ধন বা বিসিএস এর মাধ্যমে নিয়োগ হয়। তো সেই ক্ষেত্রে এগুলো এখন সিলেবাসে না থাকাই ভালো, তারপরেও দিয়ে দিয়েছে আর কি। এগুলো দিয়ে আসলে এটা ইয়ের জন্য দরকার হতে পারে, প্রাইভেট যে জবগুলো সেগুলোর জন্য এখন এগুলো দরকার, কিন্তু প্রাইভেট জবগুলোর জন্য এই ফরম্যাটগুলো দিয়ে প্রাইভেট জবের গেটও পার হইতে পারবা না, চাকরিতে দূরের থাক। ওকে, এটা দিলা, এরপর দিলা হচ্ছে রাজশাহী কলেজ, রাজশাহী সদর যেহেতু, তো এখানে তুমি রাজশাহী, রাজশাহী দিয়ে দিলা, রাজশাহী। আচ্ছা, রাজশাহী কলেজ, রাজশাহী, এটা দিয়ে দিলা। এখানে এরকমটাও লেখা যেতে পারতো, ধরো যদি এরকমটা দিতা যে আমাদের এটাই, যে আমরা অন্য কলেজে দিতাম যে উত্তরা কোনো কলেজ, তাহলে এরকমটা দিতাম যে উত্তরা কলেজ, উত্তরা এবিসি, উত্তরা এবিসি কলেজ। তারপরে এখানে আমরা দিয়ে দিতাম যে উত্তরা হয়তো 10, এরপরে এখানে দিয়ে দিতাম ঢাকা, এইভাবে আর কি দিয়ে দিতাম। ধরো এটাই থাকলো আর কি, মানে উত্তরা কলেজটা আবার কোন জায়গায় সেই জায়গার একটা তুমি ইয়ে দিয়ে দিলা। এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা কি সেটা, সাবজেক্টটাতে তুমি লেখো হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ লেকচারার ইন ইংলিশ, এভাবে লিখো যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ইন ইংলিশ, for the post in English, application for the post of lecturer in English, ইংলিশের একটা পোস্টের জন্য তুমি, লেকচারার পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন দিচ্ছ। এবার তুমি শুরু করছো হচ্ছে
এখান থেকে যে ডিয়ার স্যার তুমি এবার এখানে শুরুতে বলতে হবে যে কথাটা যে তুমি কোন পত্রিকা থেকে এই অ্যাডভার্টাইজমেন্টটা পেয়েছো সার্কুলারের, এবং কত তারিখে পেয়েছো, এবং ওই পত্রিকা পাওয়ার পরে যে তুমি এটা অ্যাপ্লিকেশন করছো এটা তোমাকে বোঝাতে হবে। সো এটার ক্ষেত্রে তুমি ধরো বলবা যে কি লেখা যায়, with reference to your circular বা সার্কুলার অথবা অ্যাডভার্টাইজমেন্ট published in the Daily Star কত তারিখে পাবলিশড ইন ডেইলি স্টার অন একটা ব্যাক ডেট দিতে হবে। ধরো আজকের ডেটটা তুমি 27 তারিখ এখানে দিয়েছো না, তাহলে এইটা থেকে হয়তো 2-4 দিন আগে এখানে দিয়ে দেওয়া হচ্ছে অন 25 অক্টোবর 2021 বলছে এত তারিখে পাবলিশড একটা ইয়েতে তুমি এই অ্যাডভার্টাইজমেন্টটা পেয়েছো, এবং সেটার রেফারেন্স দিয়ে তুমি যেটা বলছো যে আচ্ছা এখানে কমা না দিলেও হবে। এবার তুমি তোমার মেসেজ দিচ্ছ, I would like to apply for the post of lecture in English in your college। এইভাবে সেন্টেন্সটা কিন্তু এইটুকুতেই যে শেষ হয়ে গেছে তা কিন্তু না। উইথ রেফারেন্স মানে এত সালের এত তারিখের এই পত্রিকায় পাবলিশড একটা অ্যাডভার্টাইজমেন্টের মানে আপনার অ্যাডভার্টাইজমেন্টের রেফারেন্স দিয়ে আমি বলতে চাই যে আই উড লাইক টু অ্যাপ্লাই, মানে এটা রেফারেন্স দিয়ে আমি অ্যাপ্লাই করতে চাই এই পজিশনে। সো এটা হচ্ছে টোটাল সাবজেক্ট। অনেকের ক্ষেত্রে এরকমটা মনে হবে যে এখানে মনে হয় সেন্টেন্স শেষ হয়ে গেল, কিন্তু ব্যাপারটা এরকম না কিন্তু। আর আরেকটা জিনিস দেখো, সিভিতে লিখে অনেক সময় সিভিতে অনেক বড় হয়, তারপরেও লিখে অনেকেই স্যাটিসফাইড হয় যে হ্যাঁ আমি পুরোটা ভালোভাবে লিখে আসলাম, কিন্তু মার্কস পাই না। কেন মার্কস পেলাম না? এর একটা কারণ আমি এখানে অলরেডি দেখিয়ে দিই তোমাদেরকে। ধরো তুমি এখানে দিয়েছো, এখানে আজকের তারিখ দিয়েছো, আর এই জায়গাটা এমন এক তারিখ দিয়েছো যেটা মিলছে না। ওকে, দেখো আমি যেটা বলছিলাম যে এই তারিখের যদি গড়বড় হয় তাহলে তুমি যতই ভালো লিখে আসো, এই তারিখগুলো যদি গড়বড় হয় তাহলে তুমি মার্কস কম পাবা, মার্কস কেটে দিবে। ব্যাপারটা এরকম যে তুমি ধরো এখানে দিয়েছো 27 তারিখ, আবার এখানে যদি 27 তারিখেও দাও তাও সমস্যা নাই, যে তুমি 27 তারিখে হয়তো দুপুরে বা সকালে পত্রিকাটা দেখেছো, রাতে তুমি অ্যান্সার করছো, এটা তো সমস্যা নাই। কিন্তু তুমি এখানে দিয়েছো 27 তারিখ, এখানে দিলা হচ্ছে পরে 28 তারিখ বা 30 তারিখ বা পরের মাসের 10 তারিখ, তাহলেই কিন্তু উল্টোপাল্টা হয়ে গেল। আর এই উল্টোপাল্টা হওয়াতে তোমার 10-এর ভিতর এখান থেকে চোখ বুজে 2-3 মার্ক কেটে দেবে। মানে তখন এইটা দেখার পরে সে আর 10-এ খাতা দেখবে না, তখন 8-এর মধ্যে খাতা দেখবে। তো একটু মাথায় রেখো এগুলো। ওকে, এটা লেখা হলো। এবার আমরা লিখব যে মানে এখানে তো চাকরির অ্যাপ্লিকেশন, এখানে অত বেশি কিছু রং চং মাখানোর কিছু নাই, আর এখানে মেইন যে ফোকাসটা সেটা সিভিতে হয়। তো অ্যাপ্লিকেশনটা শুধু একটা ছোট একটা অ্যাপ্লিকেশন দিতে হয়, তাই। তো এবার তুমি বলছো যে প্লিজ প্লিজ find the attachment here with my full curriculum vitae জীবন বৃত্তান্ত। মনে পড়েছে, ক্যারিকুলাম ভিটা মানে জীবন বৃত্তান্ত। সো এই তুমি বলছো যে প্লিজ আমার এই ইয়ের সাথে অ্যাটাচ করা আছে
ক্যারিকুলাম ভিটা এটা একটু দেখেন and and the attested copies of my documents এবং আমার যে ডকুমেন্টগুলো আছে সার্টিফিকেটগুলো আছে সেগুলোর একটা অ্যাটেস্টেড কপি বলতে সত্যায়িত। এটা একটা বাংলাদেশের অন্যতম ভুয়া একটা কাজ আর কি, চাকরি নিতে গেলে সত্যায়িত করা লাগে। আচ্ছা, এই সত্যায়িতটা করে নেওয়ার কথা বলা হচ্ছে যে আমার সত্যায়িত কপিগুলো আপনি দেখেন। তো শুরুতে এইটুকু তুমি একটা অ্যাপ্লিকেশন লিখে দিলা। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ক্যারিকুলাম ভিটা বা সিভি, অনেকে বলবে রিজুমি, যে যেটাই আর কি বলো না কেন সেটা তোমাদেরকে তৈরি করতে হবে। তো স্যার সত্যায়িত কি? সত্যায়িত হচ্ছে, তোমাদের সত্যায়িত করা লাগেনি কখনো? ধরো তুমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ, সরকারি চাকরি, তখন তোমার ছবি, তারপরে তোমার কাগজপাতিগুলো কোনো একটা গেজেটেড অফিসার অর্থাৎ বিসিএস পাস করা বা এই জাতীয় আর কি 1 নম্বর সরকারি চাকরি, প্রথম গ্রেডে ফার্স্ট গ্রেডের যে সরকারি চাকরিজীবী, ফার্স্ট গ্রেডের না ফার্স্ট ক্লাস সরকারি চাকরিজীবী আর কি, যারা 9th গ্রেডে বিসিএস এর 9th গ্রেডে যারা থাকে তাদের দিয়েই হয় আর কি। তো এদের দিয়ে একটা সিল এবং সিগনেচার করে দেবে তারা, এবং বলবে যে হ্যাঁ এই ছেলেটা আর কি ভালো, মানে এই টাইপের একটা, মানে সে তোমাকে চিনে, ব্যাপারটা এরকম। এটা ওই যে হয় না ক্যারেক্টার সার্টিফিকেট দেয়, হ্যাঁ, তো এটা সার্টিফিকেট না, এটা তোমার ছবি টবির নিচে তারা একটা সিল দিবে তাদের এবং একটা সিগনেচার করে দিবে। তো এটাই হচ্ছে সত্যায়িত। হ্যাঁ, এটাই বললাম যে অনেক বইতে রাইটে দেয়া, তোমরা লেফটেও দিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল। এবার আমরা আমাদের যে ক্যারিকুলাম ভিটা সেটা লিখব। ক্যারিকুলাম ভিটা লেখার সময় অনেকে এটা রিজিউম লিখবে, আবার অনেকে সিভি বা ক্যারিকুলাম ভিটা লিখে। এটা আমরা দিয়ে দেব এইভাবে, এরকম ভাবে আমরা মাঝখানে এটা দিয়ে দেব, এরকম মাঝখানে আমরা দিয়ে দেব। এবং এখানে অনেকেই রিজিউম লেখে, রিজিউম এটাও আমরা লিখতে পারি। তবে যদি এটা খেয়াল করতে হবে, এই যে মার্কস কাটার তো আরেকটা জায়গা চেয়েছে, ধরো প্রশ্নে হচ্ছে সিভি, বাট তুমি সিভি না দিয়ে লিখে দিলা হচ্ছে রিজুমি, হ্যাঁ, তুমি হয়তো সিভিটা দিলা না, চেয়েছে তোমার সিভি, কিন্তু তুমি সিভি না দিয়ে তুমি দিয়ে দিলা হচ্ছে রিজুমি, সিভিটা কেটে দিলা, মানে সিভি দিলাই না আর কি, তাহলে ভুল হয়ে গেল, মার্কস কেটে নেবে। ভুল বলতে ওই ভুল না, আমি তোমার নাম জিজ্ঞাসা করলাম, তুমি ঘুরিয়ে তোমার নিকনেম, বাড়িতে পচা পুচি বুড়ি যার বলে ডাকে সেটা তুমি বললা, তাহলে তো হইলো না। ব্যাপারটা হচ্ছে তোমাকে সিভি চাইলে সিভি দিতে হবে, লিখতে হবে ক্যারিকুলাম ভিটা। আর যদি রিজুমি চাই, এখানে বলতে পারে যে রিজুমি উইথ অ্যান অ্যাপ্লিকেশন, তখন হচ্ছে এটা দিতে হবে। আচ্ছা, এটা অ্যাপ্লিকেশন এবং সিভি আলাদা পেজে যে লিখতে হবে ব্যাপারটা এরকম না, একসাথেও তোমরা লিখতে পারো, একসাথেও লিখতে পারো। বললাম না যে সিভি গুলো এক এক বইতে এক এক রকম, বিভিন্ন জায়গায় এক এক রকম হয়। হ্যাঁ, তুমি এক পেজেও লিখতে পারো, আবার আলাদা পেজেও লিখতে পারো, এটা তোমার স্বাধীনতা। তবে আমি সাধারণত এক পেজে লিখি সব সময়ের জন্য। এক পেজ বলতে 2 পেজই, 2 পাতা। তবে কিভাবে লিখি আমি দেখাচ্ছি তোমাকে, এবং এভাবে আমরা মার্কস পেয়েছি, সমস্যা হয়নি। সো এখানে আমরা লিখব হচ্ছে ক্যারিকুলাম ভিটা, যেহেতু আমাদের কাছে চেয়েছে হচ্ছে এই সিভি, সেজন্য দেখো আমরা শুরুতেই যেটা হয় আর কি, সেটা হচ্ছে যে তোমার নেম, এই সিভিতে শুরুতেই নাম ধাম আমরা দেই, কিন্তু চাকরি পাওয়ার যে সিভি গুলো সেগুলোতে শুরুতে দিতে হয় হচ্ছে তোমার এক্সপেরিয়েন্স, কি এক্সপেরিয়েন্স আছে সেটা, এক্সপেরিয়েন্স না থাকলে নাই। সেখানে ধরো তুমি দিলা হচ্ছে তোমাদের একজনের নাম, দেখি এখানে কমেন্ট করেছে বিদ্যুৎ
বিদ্যুতের শুধু একটা আছে, সো আর এটা ইউজ করলাম না। আচ্ছা, এখানে আছে তানজিলা মালা। আচ্ছা, তোরা নেম দিলাম তানজিলা মালা। হ্যাঁ, নেম দিলাম তানজিলা মালা। তারপরে মাদার্স নেম বা ফাদার্স নেম। ফাদার্স নেম, অনেকে লাগে ফাদার নেম, এইগুলোতে কিন্তু মার্কস কাটে, সেই ভুলগুলো যেন না হয়। ফাদার্স নেম, ধরো নাম দিলা হচ্ছে মানে এখানে আমি মাইন্ড করো না, তানজিলা মালা তুমি আবার মাইন্ড করো না, আমি অন্য একটা নাম দিচ্ছি আর কি। এমডি ধরো আব্দুস সামাদ। আব্দুস সামাদ, আব্দুস সামাদ নাম দিয়ে দিলা। এগুলো সব সিরিয়ালে দিবা, দেখতে সুন্দর লাগে এগুলো। স্যার এড হয়ে গেছে। এমডি আব্দুস সামাদ। এরপরে আসলে হচ্ছে মাদার্স নেম। মাদার্স নেম ধরো তুমি দিলা হচ্ছে কি বলা, রোকেয়া বেগম। এটা আমি ইমাজিনারি নাম দিচ্ছি। তানজিলার নামটা শুধু রিয়েল দিলাম, বাকিটা ইমাজিনারি। আচ্ছা, এরপরে তুমি দিলা হচ্ছে, এই জায়গাগুলোতে মনে রাখার সবচেয়ে মানে সহজ কিছু বিষয় আছে, এগুলো অনেক সময় অনেকে উল্টাপাল্টা করে, যার জন্য মানে মার্কস কাটা যায়। এই যে এই তিনটা, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম দেওয়ার পরে তুমি এখানে দেবা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে দিবা হচ্ছে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, মানে পিপি। পিপি পার্মানেন্ট প্রেজেন্ট। পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে তোমার, ধরো তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এইটা তুমি এখানে দিয়েই দিয়েছো, তুমি হলে থাকো, তো এটাই তোমার প্রেজেন্ট অ্যাড্রেস। এটা তোমার প্রেজেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস কোনটা, ধরো তুমি দিলা হচ্ছে তোমার গ্রামের নাম তেলকুপি। তেলকুপি। পোস্ট অফিসের নাম বদ্ধবেলঘরিয়া। জেলার নাম বা থানার নাম হচ্ছে ধরো লালপুর। জেলার নাম নাটোর। এই হচ্ছে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস তুমি দিলা। এবং এরপরে তুমি তোমার, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমানে যেখানটাতে তুমি থাকো সেটা তুমি দিলা। এরপরে আসো তোমার এরপরের যেটা হবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আমি ডেট লিখে ফেলেছিলাম। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিয়ে দেওয়া হচ্ছে তোমার সার্টিফিকেট অনুযায়ী। আবার এমন এমন এই জায়গাগুলো তো অনেকে আছে, অনেকে এমনি বানায় দিতে গিয়েই দেখা যায় কি যে এমন একটা ইয়ে দিয়ে দিল, ডেট দিয়ে দিল যে সেটার সাথে পড়াশোনা আর মেলানো যায় না। আবার দেখা যাচ্ছে যে 20 বছর বয়সে সে দেখাচ্ছে যে মাস্টার্স কমপ্লিট করে ফেলছে। হ্যাঁ, যেমন তুমি তোমার যদি অরিজিনালটা দাও, অনেকেই তোমার অরিজিনালটা দিয়ে বসবা ভুলে। সো অরিজিনালটা যদি দাও, দ্যাট মিন্স তোমার তো এই সময়ের মধ্যে মাস্টার্স কমপ্লিট হবে না, তুমি তখন কেবল ফার্স্ট ইয়ারে পড়ো, তাহলে তুমি দেখাবা কিভাবে মাস্টার্স পাস করেছো। সো এই জায়গাগুলো একটু ট্রিকি এবং এই জায়গাগুলোতে মার্কস কাটা যায়। আমি সবসময় পরামর্শ দিই যে যদি কখনো নোটিশ, রিপোর্ট এগুলো আসে, তাহলে সিভি আর লিখবা না। সিভি কমন পড়লেও আর এটা লেখার দরকার নেই, অন্যগুলা লিখবা। কারণ সিভি সময় নষ্ট হয় অনেকখানি, আবার ভুল হয়, অনেক কিছুই হয় আর কি। ধরো তুমি এখানে ডেট অফ বার্থ দিচ্ছ কত, 1990 দাও।
স্যার আপনি একটা ডেট ফিক্সড করে দেন। হ্যাঁ, এটাও ভালো, একটু ফিক্স করে নিলাম। তাহলে তাহলে হয় তুমি 1996 দাও, এটা ডেট অফ বার্থ দাও। যে এখানে দাও হচ্ছে 1 জানুয়ারি দিবা, সবাই তো জানুয়ারি দেয়। আচ্ছা আমরা এখানে দিই, এইভাবে দিই জানুয়ারি 1, এইভাবে দাও। 1996 যদি দাও তাহলে তুমি 2020 সালে এসে মাস্টার্স কমপ্লিট হবে, 21 সালে তুমি অ্যাপ্লাই করতেছো, এটা কিন্তু মিলবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি এটা দাও যে তোমার নিজের বার্থডে যেটা যদি দাও, সাপোজ তুমি ধরো এখন পড়ো হচ্ছে, তুমি তোমাদের যারা এখন পড়াশোনা করছো ফার্স্ট ইয়ারে যারা, তাদের ম্যাক্সিমাম 2000, 2001 বা 99 এরকম। তো এটা যদি দাও তাহলে এই সময়ের মধ্যে তো তুমি শেষ করতে পারবা না। তাহলে তুমি এরপরে যখন ওই যে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন দিবা, তখন তুমি ডেট কিভাবে মিলাবা? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই জন্যে তোমরা শুরু করবা হচ্ছে 96 সাল থেকে, এটা মাথায় গেঁথে নাও, 96 সাল দিয়ে শুরু করব। তাহলে ডেট অফ বার্থ এটা দিয়ে দিলা। এরপরে দিবা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্ট্যাটাস বা ওয়েডিং স্ট্যাটাসও হয়, তো ম্যারিটালটাই দাও, আমাদের বাংলাদেশে ম্যারিটাল চলে। ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে সিঙ্গেল বা ডাবল ট্রিপল যা দিবা দিও, সিঙ্গেল। তারপরে দাও ন্যাশনালিটি দিবা হচ্ছে বাংলাদেশি, ন্যাশনালিটি বাংলাদেশি। রিলিজন দিবা যার যার যেটা আর কি সেটা দিবা, ইসলাম আর হিন্দু বা যে যেটা আর কি আছে সে সেটা দিলা। এরপরে আসবা হচ্ছে এডুকেশন। এডুকেশনে এসে এখানে কিছু আছে যেগুলো হচ্ছে তোমার একেবারে সাল ধরে ইয়ে করে বলে, আবার কিছু আছে তোমার একটা বক্স করে দেয়া। তো ম্যাক্সিমাম টিচাররা এখনো ওই বক্স করে দেওয়াটাকেই পছন্দ করে, বুঝতে পারছো? ম্যাক্সিমাম টিচাররা বক্স করে দেওয়াটাকেই এখনো পছন্দ করে। বক্সের ভিতরে থাকবে কি কি, পাসিং ইয়ার, তারপরে ওকে আমরা আমার কথা শুনতে পাচ্ছ? ক্লিয়ার আছে কথা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো এবার আমরা এইখানে যাই। দেখো আমি যেটা বলছিলাম যে আমরা এখনো বক্স করেই দিব। যদি কেউ বক্স না করে দাও তাতেও সমস্যা নাই, ওটাই ভালো বরং, কিন্তু এখনো আমাদের টিচাররা বা সব জায়গাতেই বক্স করে দেওয়াটাই বেশি চলে। তো আমরা এখানে একটা বক্স করে দেব, ধরো এরকমটা। আমরা বক্সে রাখবো হচ্ছে 4টা বা 5টা। এসএসসি, এইচএসসি, অনার্স, ইন্টারমিডিয়েট, আচ্ছা 5টা। এখানে আমরা দিলাম হচ্ছে ধরো কি এটাকে বলে, ওকে আমরা প্রথমে ডিগ্রি, আমরা কোন ডিগ্রি পাবো সেটা আর কি। এরপরে পাসিং ইয়ার, তারপরে বোর্ড আর ইউনিভার্সিটি। এরপরে হচ্ছে বোর্ড আর ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে তোমার এটা কি বলে, রেজাল্ট। 4টেই মনে হয় থাকে। আরেকটা কি থাকে মনে আছে তোমাদের? এটা হচ্ছে পাসিং ইয়ার, আচ্ছা ডিগ্রি, পাসিং ইয়ার, বোর্ড আর ইউনিভার্সিটি, রেজাল্ট, এটাই তো থাকে মনে হয়। স্যার চারটেই তো থাকে। জি, সাবজেক্টও থাকে স্যার। ও সাবজেক্টও থাকে তাই না? আচ্ছা জি স্যার, গ্রুপ থাকে। ও আচ্ছা গ্রুপ, হ্যাঁ। তাহলে আমরা এটাকে সরাই দেই,
এটা হচ্ছে গ্রুপ গ্রুপ আর এইটাতে মেবি হচ্ছে এটা, যাই হোক এটা তোমরা একটু সমন্বয় করিয়ে নিও। আমি এখানে ধরো প্রথমে দিলাম হচ্ছে, এগুলো সবসময় জন্য ওপর থেকে দেয়া শুরু করবা। হ্যাঁ, প্রথমে মাস্টার্স, তারপরে হচ্ছে অনার্স, তারপরে দিবা হচ্ছে ইন্টারমিডিয়েট, তারপরে এসএসসি। তো এটা যখন দিবই আমরা, তখন আমরা নিচ থেকে দেওয়া শুরু করি। ধরো এসএসসি, তারপরে এইচএসসি, তারপরে অনার্স। আচ্ছা, এখানে আমরা দেবো এইভাবে বিএ এইচওএন, বি অনার্স, তারপরে এমএ মাস্টার্স। এরপরে এখানে আমরা সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট, এরপরে এখানে যদি মানবিকে পড়ো তাহলে হিউম্যানিটিস অথবা সায়েন্স, সায়েন্স। আর এখানেও একই, এখানেও একই হতে পারে। এবার দেখো বোর্ডের ক্ষেত্রে এখানে ধরো ন্যাশনাল ইউনিভার্সিটি, বা আমি যেহেতু একটা জিনিস খেয়াল রেখো, আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়লে রাজশাহী ইউনিভার্সিটির হলে কিন্তু থাকতে পারতাম না। সো আমি যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির হলের কথা বলছি, সো আমার এখানে আমি রাজশাহী ইউনিভার্সিটি দেবো, ন্যাশনাল ইউনিভার্সিটি বলার দরকার নাই। আমরা রাজশাহী ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি যেটাই দেবো। এবার এখানে ধরো দিলা হচ্ছে তুমি তোমার, আমি যেহেতু রাজশাহী থেকে বলছি, সে রাজশাহী বোর্ড দিতে পারি, বা তুমি ঢাকা বোর্ড বা যে বোর্ড দিবা সেটা। রাজশাহী, তারপর নিচেরটা হচ্ছে এটা। আচ্ছা, আমার বাসায় গেস্ট আসছে তো এই জন্য একটু বেশি চিল্লাপাল্লা হচ্ছে। ওকে, এবার দেখো পাসিং ইয়ার, এই জায়গাটাতে আমাদের কাহিনী ঘটাতে হবে। হ্যাঁ, তুমি যদি 96-তে জন্ম হয় তোমার, এই জায়গাগুলো ঠিক রাখতে হবে। 96-তে জন্ম হলে তোমার পাসিং ইয়ার কত হবে? এসএসসি মেবি 13, মেবি 13 সাল। তাহলে পাসিং ইয়ার দাও 2013, এটা দিবা 2015, এইটা হবে হচ্ছে সরি এখানে 15 হবে, এটা হবে 15, এখানে হবে 2019, এখানে হবে হচ্ছে 2020। এই সিরিয়ালটা মনে রাখিও, যদি কখনো তোমরা কোথাও দিবা এইটাকে বার্থডে ধরে এইভাবে মিলিয়ে দিবা, তাহলে রিজনেবল, বা এটা মনে হচ্ছে যে না ঠিক আছে ছেলেটা ঠিক বলছে। বাট তুমি এখানে বার্থডে দিয়ে দিলা তোমার রিয়াল 2000 সাল বা 2003 সাল, আবার এখানে মাস্টার্স দেখাচ্ছ, তো এটা তো মিলবে না। স্যার আমরা এটাই মানে ফিক্সড করে নিলাম, পরীক্ষা আসলে কিন্তু এটাই দিব। হ্যাঁ, পরীক্ষা আসলে ইয়ারগুলা এই ইয়ারগুলো এইভাবেই দিবা, মানে এই ব্যাপারে যত্নশীল হতে হবে, নইলে মানে একেবারে কি বলে 2-3 দিয়ে দিবে আর কি। এতখানি লেখা লিখবা, দেখবা 2-3 পেয়ে বসে আছো। তুমি তো ভাববা যে আমি এত ভালো লিখলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচাররা মার্কস দেয় না, কারণ আগের বড় আপুরা বা সিনিয়র ভাইরা সবাই এই কথাই বলবে যে আরে মার্কস দেয় না, কারণ তারাও এই কারণেই কিন্তু মার্কস পায়নি। সে অনেক সুন্দর করে পড়েছে, অনেক সুন্দর করে, হাতের লেখা খুব সুন্দর, কিন্তু এই জায়গাগুলোতে ভুল। তো এইগুলো একটু মাথায় রাখবা, যেমন এই ডেট আর এই ডেট, তারপরে এই বার্থডে এর সঙ্গে এইগুলো একটু মিলিয়ে দিবা। আর এটাই যদি মনে রাখো তাহলে বেশি সুবিধা, আগে থেকেই মনে রাখলা। এরপরে রেজাল্ট এখানে ধরো তোমাদের যেহেতু গ্রেডিং সিস্টেম, তাহলে তুমি দাও হচ্ছে তোমাদের 60 মার্ক পেলে কত গ্রেড হয়? এ গ্রেড না বি প্লাস? হুম, বেবি স্যার এ গ্রেড। আচ্ছা তোমরা তো এখনো পাওনি সেজন্য। আচ্ছা আমি দিয়ে দিলাম হচ্ছে এ গ্রেড।
হ্যাঁ, এখানে রেজাল্ট হচ্ছে আমি দিয়ে দিই গ্রেড। এরপরে এখানে দিয়ে দিলা এ গ্রেড পেয়েছো। হ্যাঁ, এখানে তুমি দিয়ে দিলা এ প্লাস। রেজাল্টের ক্ষেত্রে খারাপ দিবা না আর কি। তাহলে অনার্সে ইয়েতে এ প্লাস পেয়েছো, এটা আবার দিও না। এই যেগুলো দিয়ে দিলা আর কি। স্যার এখানে গ্রেড না দিয়ে স্যার জিপিএ দিলে বেশি ভালো হয় আর কি, রেজাল্ট বা জিপিএ এটা দিলে মনে হয় ভালো হয়। এখানে একটা বিষয় আছে, রেজাল্ট বা জিপিএ এটাও হ্যাঁ এটাও দিতে পারো, এটাও দিতে পারো। বাস্তবতার ক্ষেত্রে কিন্তু আবার এটা দেওয়া যাবে না, যখন তুমি বিভিন্ন জায়গায় চাকরি নিতে যাবা। তো ঠিক আছে, এটা তুমি ম্যাক্সিমাম বইটাই জিপিএ দেখেছি। হ্যাঁ জিপিএও দিতে পারো, সমস্যা নেই। কারণ এখানে তো এটা তো মিথ্যা মিথ্যা এটা সবাই জানে। ফার্স্ট ইয়ারের ছেলে বা মেয়ে, সে তো ফার্স্ট ইয়ারে লিখছে, হচ্ছে মাস্টার্সের কথা বলছে, এটা মিথ্যা মিথ্যা। তো এইটা হচ্ছে জিপিএ তোমরা দিবা, সমস্যা নেই। হ্যাঁ, তো এ গ্রেড দিয়ে তুমি এখানে জিপিএ এইভাবেও দিতে পারো, অথবা কিছু এ গ্রেড দিলাই না, তুমি শুধুমাত্র জিপিএ দিলা, হয়তো দিয়ে দিলা 3.23 বা 25 বা 13 যেটা দিলা, এরকম 23 দিয়ে দিলা। এটা হচ্ছে ধরো আমি ধরলাম যে এখানে 3 পয়েন্ট তুমি আরো বেশি পেয়েছো, 3 দিলা। আর এইখানে ধরো তুমি দিয়ে দিলা যে 5, এখানে দিলা হচ্ছে 5, এরকমটা দিয়ে দিলা। আচ্ছা, সো এটার পরে তোমাদেরকে আরেকটা দিতে হবে, সেটা হচ্ছে যে তোমার এক্সপেরিয়েন্স বা এই জাতীয় কিছু। অনেক জায়গায় আছে যে এমপ্লয়মেন্ট টু ডেট, এই একটা, আবার অনেক জায়গায় আছে হচ্ছে যে এক্সপেরিয়েন্স। তো তোমরা এখানে এক্সপেরিয়েন্স দেবা, মানে এইটার শেষে গিয়ে রিয়েল লাইফে এক্সপেরিয়েন্স হয় সবার আগে, এক্সপেরিয়েন্সেস। এক্সপেরিয়েন্স দিয়ে দিলা তুমি হচ্ছে কি হিসাবে কাজ করেছো সেটা। সাপোজ ধরো worked as a lecturer in a reputed coaching center named name হচ্ছে ধরো একটা ABC কোচিং সেন্টার এই একটা গেল। এছাড়া আরো বেশ কয়েকটা থাকতে পারে। হ্যাঁ, ধরো এখানে আরেকটা থাকলো হচ্ছে তোমার, তুমি কাজ করেছো হচ্ছে তোমার IELTS আছে বা অন্যান্য যা কিছু আর কি আছে সব এখানে দিয়ে দিলা। কোচিং সেন্টার তুমি পার্ট টাইম একটা ইয়েতে কাজ করেছো, এটাও দিতে পারো যে সার্ভ অ্যাজ এ পার্ট টাইম লেকচারার ইন DE কলেজে তুমি পার্ট টাইম লেকচারার হিসেবে কাজ করেছো। এরকম তুমি একাধিক দিতে পারো, তোমার যদি বেশি থাকে তখন এভাবে এক বা একাধিক এরকম করে দিয়ে দিতে পারো। সেন্টারটা এখানে আসলো, তাহলে আমি ইন রেপুটেড কাছে ইন এ কোচিং সেন্টার এভাবে দিয়ে দিলাম। এরকম করে 1 2 এভাবে তুমি দিয়ে দিতে পারো। আচ্ছা, 1 2 এভাবে যতগুলো এক্সপেরিয়েন্স আছে তুমি এবার দিয়ে দিলা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্কিল, তোমার যদি কোনো স্কিল থেকে থাকে, স্কিল তো থাকবেই, যেমন ধরো আল্লাহ জানে এটা আবার সরে না কেন। আচ্ছা, তোমার স্কিল তো থাকবেই, স্কিল সেট হচ্ছে তোমার ধরো তুমি কম্পিউটার চালাতে পারো। তো কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারের উপরে তোমার একটা ইয়ে আছে, তাহলে MS অফিস, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন যেটা সেটা, তারপরে এক্সেল
পাওয়ার পয়েন্ট, এক্সেল, তারপরে তুমি আরো কিছু হয়তো থাকলো, তোমার আইএলটিএস দেওয়া আছে, আইএলটিএস, এরকম ভাবে তুমি অনেক কিছু হয়তো দিলা, বা তুমি এই এই জিনিসগুলোকে এইভাবেও দিতে পারো। আর এটার আবার একটা নামও আছে, তুমি এইভাবে দিতে পারবা, কম্পিউটার লিটারেট। কম্পিউটার লিটারেট এটা দিয়ে তুমি হয়তো এখানে এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলা, তুমি কম্পিউটার লিটারেট, কম্পিউটার শিক্ষায় তুমি শিক্ষিত। সো এটা দিয়ে দিলা। এরপরে তুমি তোমার অ্যাপ্লিকেশন যেটা সেটা ক্লোজ করবা। এখানে এখানে তুমি অ্যাপ্লিকেশনটা তোমার ক্লোজ করবা। যেমন ধরো বলছো যে I would be grateful, I would be grateful if you would appoint me to the post of a lecturer in English। এটুকুই দিয়ে দিলাম, এটুকু দিয়ে দিলেই হবে। এরপরে তুমি এখানে দিয়ে দিলা হচ্ছে থ্যাংক ইউ ইন অ্যাডভান্স, থ্যাংক ইউ ইন অ্যাডভান্স, তুমি অগ্রিম হচ্ছে একটা ইয়ে জানিয়ে দিলা, ধন্যবাদ জানিয়ে দিলা। এরপরে তুমি লিখছো, এগুলোর ক্ষেত্রে একটু লাইন ফাঁকা দিবা, লিখলা হচ্ছে ইয়োর ফেইথফুলি, yours faithfully, তারপরে তুমি তোমার একটা সিগনেচার, এখানে তোমার সিগনেচার, এবং এরপরে তুমি তোমার নাম দিয়ে দিলা। ওই যে নামটা, এই জায়গাটা আবার কিন্তু ভুল করো না। তোমার নামটা কি এইখানে? তানজিলা মালা। আর তুমি এখানে এসে আবার যদি এখানে, আমরা অনেক সময় স্টুডেন্টরা কি করে, যেহেতু এটা একটু প্রেশার থাকে লেখার ক্ষেত্রে, সময়ের একটা ব্যাপার থাকে, এটা লিখতেও অনেক সময় লাগে, তখন এই জায়গাগুলো উল্টাপাল্টা করে। এখানে দিয়েছে এক নাম, বানিয়ে দিয়েছে, এখানে আসে নিজের নাম বা অন্য একটা নাম দিয়ে দিল। তো এই জায়গাগুলো তো ভুল হয়, এই জায়গাগুলোতে কোনো ভুল করা যাবে না। আচ্ছা, এখন যতটুকু আমরা লিখলাম, এই লেখাটুকু চেষ্টা করবা এক পাতা এবং আরেক পাতা, দুই পাতার ভেতরে লিখতে। অনেকেই সিগনেচারের পরেও কি আবার নাম লিখে দেব? হ্যাঁ, এইভাবে নাম লিখে দিবা। সিগনেচারের পরে নাম। সিগনেচারটা কি? সিগনেচারটা একটু হ্যাচানো প্যাচানো হয় না, ওইটা হচ্ছে তোমার সিগনেচার। আর এইভাবে তুমি সুন্দর করে নাম লিখে দিবা, বুঝছো? আচ্ছা, এখন কারো কোশ্চেন আছে আর কোনো? তা এটা তো আমার মনে হচ্ছে কমপক্ষে 2.5 পৃষ্ঠা হবে। না, 2.5 পৃষ্ঠা হবে না, তোমাদের ছোট করে লিখলে 2.5 পৃষ্ঠা হবে না। পরীক্ষার খাতাগুলো এই যে এখানে যে মাপটা আছে না, এই মাপটাই কিন্তু পরীক্ষার খাতাও এই মাপটাই হয়। আমি যদি এটাকে A4 সাইজ করি, লেআউট সাইজ ধরে A4, এই যে এটা হচ্ছে তোমাদের পরীক্ষার খাতা। আচ্ছা, আজকের বেশ কয়েকবার বিঘ্ন ঘটলো আর কি। আচ্ছা, যদি MA এর রোটা না দিই, MA এর রো না দিলে তোমাকে তো চাকরি দিবে না, তোমার সিভি তো অসম্পূর্ণ। MA পাস না করে তুমি যা চাকরি পাবা, যেখানে ভরি ভরি সবাই MA পাস, তোমায় যায় যদি তুমি BA পাস বা অনার্স পাস দাও, তাহলে তোমাকে চাকরি দিবে না। তুমি একটা কলেজের ইংলিশের লেকচারার হতে যাবা, তুমি BA পাস নিয়ে অনার্স পাস নিয়ে যাবা? স্যার কোন জায়গায় মানে যদি বলে যে রাইটে মানে শুধু জব অ্যাপ্লিকেশন, তখন কি সিভিটাও লিখতে হবে? আসলে আমাদের পরীক্ষায়, শোনো, আমাদের পরীক্ষার খাতায় যেটা চাওয়া হয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন এবং সিভি দুটো একসঙ্গেই। যদি কখনো বলে দেয় শুধুমাত্র অ্যাপ্লিকেশন লিখো, তাও এই পুরোটাই লিখতে হবে।
যদি বলে সিভি লেখো তাও এই পুরোটাই লিখতে হবে অ্যাপ্লিকেশন সহ। আবার যদি বলে সিভি উইথ অ্যাপ্লিকেশন তাও এটাই লিখতে হবে, যেটাই বলুক না কেন এটাই লিখতে হবে। তুমি যদি এইটুকু না দাও, ধরো এমন এক টিচারের কাছে গেল, সে বললো অ্যাপ্লিকেশন লিখে নি। আবার এমন এক টিচারের কাছে গেল, সে বললো যে শুধুমাত্র ক্যারিকুলাম ভিটা লিখতে, হলো না। তো এরকম না করে আমরা এই যে এখানে যতটুকু লিখলাম এতটুকুই লিখবো পুরোটাই, সেটা যাই চাক না কেন, তাহলেই হবে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মতো সব লিখে দিয়ে আসবো। হ্যাঁ এটাই করতে হবে, নইলে আবার এই যে এটা লেফট রাইট যে কোনো জায়গায় দিতে পারো। এটা তোমরা রাইটেও দিতে পারো, কিছু জায়গায় রাইটে আছে, রাইটেও দিতে পারো, আবার লেফটেও দিতে পারো। স্যার আমার অ্যাড্রেসটা ওই যেরকম রাজশাহী হল না দিয়ে যদি অন্য কিছু দিতে হবে, হ্যাঁ অ্যাড্রেসটা মানে কতটুকু হবে? হ্যাঁ, অনেক বড় অ্যাড্রেসটা হয়ে যাবে? এই অ্যাড্রেসের সাথে এই অ্যাড্রেস মিলতে হবে, এই যে এখানকার প্রেজেন্ট অ্যাড্রেস, সরি এই যে প্রেজেন্ট অ্যাড্রেস। স্যার ওখানে তো অ্যাড্রেস না দিলেও মনে হয় হবে, কারণ নিচের দিকে তো আমি অ্যাড্রেস দিতেছি। ওইটা ওরকম তো অনেক কিছুই না দিলেই হয়, কিন্তু ওই যে বললাম যে তোমার লেখাটা এমন হবে, তোমার সব টিচারকে মন জুগিয়ে লিখতে হবে। সব টিচার, যে টিচারের কাছেই যাক না কেন, সে যাতে করে হচ্ছে দেখে, মানে তার যাতে খারাপ না লাগে। স্যার সিগনেচারের উপরে কি আবার নিজের নামের আলাদা একটা সিগনেচার দিতে হবে? এই যে নিচে তো দিচ্ছই ভাই। সিগনেচার মানেটা কি? সিগনেচার মানে হচ্ছে আমি যে তোমাকে সিগনেচার লিখে সার্চ দেওয়াই, হ্যাঁ তুমি দেখতে পাবা যে এইগুলো হচ্ছে সিগনেচার, বুঝেছো এবার? এই জায়গায় কি আছে, এই যে লোক হচ্ছে লিখে তাই নিজেও জানে না এখানে কি আছে, এখানে কি আছে, হ্যাঁ এইগুলো হচ্ছে সিগনেচার। এবার তার নিচে তুমি কোন নামের প্রেক্ষিতে সিগনেচার করলা সেটা তোমাকে লিখতে হবে, বুঝেছো? স্যার একটা কোশ্চেন। হুম। স্যার আমি আমার নাম যেরকম ওইভাবে সিগনেচার দেই, আমার পাসপোর্টে আমার এনআইডি তে ওইভাবে দিছি। আচ্ছা তুমি ওইভাবেই দিও, ওইভাবেই দিও, আচ্ছা কিন্তু স্যার। ব্যাপারটা হচ্ছে যেটা, যখন তুমি একই নাম দুই জায়গায় লিখবা, একই রকম দুইটাই দেখতে, তখন কিন্তু এটা হলো না। তুমি এমনি পেঁচায় কিছু একটা লিখে দিয়ে আসো। সিগনেচার যে আচ্ছা সবসময়ের জন্য তোমার ওই নামকেই রিপ্রেজেন্ট করবে তা না, তানজিলা মালাই যে লিখতে হবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ তুমি TAN তারপরে M দিয়ে থুয়ে দিলা। আচ্ছা স্যার। হ্যাঁ এইটাই। সো যেমন এই যে এখানে আমি যে সিগনেচার গুলো দেখালাম, এই সিগনেচার গুলোতে কি পুরো নামটা আছে? লিখবো কোথায়? সিগনেচারের উপরে। আচ্ছা তোমার কথা বোঝা যায়নি। হ্যাঁ এখন পোয়েট্রির ক্লাস হবে, হয়তো 2-4 মিনিট আমি একটু স্টপ করে তারপরে পোয়েট্রির ক্লাসটা নিব। স্যার এটা কি হাতে লিখতে হবে নাকি কম লিখতে হবে? আমাকে এটা কি সিগনেচারটার উপরে? বুঝলাম না ভাই, এই যে এই সিগনেচারটা থাকবে না। আচ্ছা তোমাদেরকে আমি আরো সহজ করে দেই, তোমরা বুঝতেছো না। ধরো এই সিগনেচারটা, এটাই ধরো তানজিলা মালা, এটাই ধরো তানজিলা মালা, এখানে তানজিলা মালা হচ্ছে, এবার বুঝলা? এবার কে কে বুঝোনি? স্যার এবার বুঝেছি। এবার বুঝেছো না? হ্যাঁ। বাট এটা এইটাই রাখবা এইভাবেই। এখানে তোমার এরকম একটা পেঁচানো সিগনেচার দিবা, এরপরে নিচে তোমার ফুল নামটা লিখে দিবা। আচ্ছা আর কোনো কোশ্চেন? স্যার এটা সকালের কি মধ্যে স্যার হাতে একটা লিখেছে, জমা দিচ্ছি তাহলে। আমি বুঝতে পারতেছি না, যে 2-3 জন একসাথে বলতেছো, আবার নেটের স্পিডের অবস্থা বাজে।
একজন করে বলো। রেজাউল স্যার করিম। আমি বলেছি কি যে বলো। স্যার এটা কি হাতে লিখতে হবে? আচ্ছা, মানে সিগনেচার এর আর এটা কি হাতে লিখতে হবে নাকি কম্পিউটার সিগনেচার হাতে দিয়ে দিব? কোনটা হাতে লিখতে হবে? এইটা? ভাই তুমি পরীক্ষা খাতা কম্পিউটার কোথায় পাবা? হ্যাঁ? জি স্যার। পরীক্ষা লিখে না গিয়ে তো না, এমনি কোথাও অ্যাপ্লিকেশন করলে, ও কোথাও অ্যাপ্লিকেশন করলে যখন মেইল কোথাও যখন পাঠাবা, আবেদন করবো হ্যাঁ তখন। হ্যাঁ, যখন আবেদন করবা তখন তো এখানে সিগনেচার করেই দিতে হবে। আর আরেকটা জিনিস, যখন তুমি কোথাও মেইল পাঠাবা, মেইলে যে এরকম ছবি আগে সিগনেচার করে ছবি তুলে ওইটাকে মেইলের সাথে যুক্ত করে পাঠাইতে হয়। আমরা যখন বিভিন্ন স্যার সিগনেচারের সাথে ডেট দেওয়া লাগবে না? লাগবে না, এটা- লাগবে না, শুধু এটা দিলেই হবে। আচ্ছা, আর আর হ্যাঁ, আমি পুরাটার কথা বলছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা কি হাতে লিখতে হবে কোথাও চাকরির পরীক্ষা নাকি দিতে গেলে, কম্পিউটার করে না দিতে? চাকরির জন্য দিতে গেলে অবশ্যই জি। কম্পিউটার করে দিতে হবে। আর এই সিগনেচারের জায়গাটা তুমি একটা হাতে সিগনেচার করে দিবা। চাকরিতে হাতে লেখা যাবে না। আর চাকরি এই ফরম্যাট দিলে তো চাকরি পাবা না। এই ফরম্যাটে তো সিভি পাঠায় দেয় না। সিভির জন্য আলাদা ফরম্যাট আছে। হ্যাঁ, সিভির ফরম্যাট আমি তোমাদেরকে দেখাবো। তোমরা যখন 4th ইয়ারে উঠবা, যদি আমাদের সঙ্গে থাকো তখন আমরা দেখাবো। থাকো বলতে এরকম যে, যেমন এবার যারা 4th ইয়ার আছে তাদেরকে হয়তো শেষের দিকে গিয়ে তারা যেহেতু চাকরি বাকরি করতে যাবে পরীক্ষা দিয়েই, তখনই তাদেরকে একটা সিভি ধরাই দেবো যে এই সিভিটা ফলো করে তোমরা তোমাদের সিভি তৈরি করতে পারো। হয়তো আমি আমার সিভিটাই দেখাই দিলাম। কারণ আমার সিভিটাতে যেমন আমার এখন বর্তমানে যে চাকরিটা চলছে এটা প্রায় আমার 8 কি 9 নাম্বার চাকরি, এবং বলতে পারো অব্যর্থ একটা সিভি। কারণ যত জায়গাতেই সিভি দিয়েছি, দু এক জায়গায় হয়তো হয়নি, সব জায়গাতে চাকরি হয়েছে। কিছু জায়গায় জয়েন করেছি, কিছু জায়গায় করিনি। তবে এটা আমি জয়েন করেছি এরকমই হচ্ছে, এটা প্রায় 8 কি 9 নাম্বার চাকরি। আচ্ছা, চিন্তা আছে লাইফে আরো বেশ কিছু চাকরি চেঞ্জ করব। আর ইভেন আমার এরকম রেকর্ড যে আমি প্ল্যাটফর্ম চেঞ্জ করি। মানে একবার পুরো জিনিসটাই চেঞ্জ। যেমন আমি যখন প্রাণ আরএফএল এ গিয়েছিলাম, ওখানে পুরোটাই ফিজিক্যাল মার্কেটিং, এরিয়া ম্যানেজার হিসেবে ছিলাম। তারপরে একটা স্কুল অ্যান্ড কলেজে গেলাম, ওইখানে কয়েক মাস করলাম, ওখানে ভালো লাগেনি। তারপরে আবার আইটিতে, ইভেন আমার লাইফের শুরুটাও আইটিতে। হ্যাঁ, তো এরকম আমি সুইচ করতে গেলে আমার অনেকবার এরকমই হয়েছে যে আমার যে কি বলে এটাকে, আমি যে সেই ফিল্ডটাই আমার চেঞ্জ হয়ে যায়। তো এরকম আপনি এখন আপনি সেঞ্চুরি কি- করে ফেলেন। বুঝতে পারি না। এখন আপনি কোন জব করতেছেন স্যার? এখন করতেছি আইটিতে ডিজিটাল মার্কেটার হিসেবে। আমার পদের নাম অবশ্য বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। আমাকে টিম চালাইতে হয় একটা, আমাদের ডিজিটাল মার্কেটিং এর টিম আছে, সেই টিমটাই আমি চালাই। যেমন এইখানে তোমাদের গ্রুপে আমি মোটামুটি এই যে এইটা আমার বর্তমান পদের নাম, আমার কোম্পানির নাম এইটা। আর তার আগের কোম্পানির নাম এইটা ডিজিটাল মার্কেটার অ্যান্ড কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট। আর এছাড়া আরো আছে যেগুলো অ্যাড করিনি, মানে অত বেশি অ্যাড না করলেও হয়, এগুলো সিভিতে অ্যাড করি। আর এখানে ফেসবুকে তো এত অ্যাড করেছিলাম প্রথম দিকে, পরে দেখি যে এখানে অনেক বড় লম্বা ইয়ে হয়ে যাচ্ছে, পরে কেটে দিয়েছি। আচ্ছা, এরপরে এখন তাহলে আমি কেটে দিচ্ছি। আচ্ছা, আজকে আমার বাসায় গেস্ট আছে, আজকে আমি ক্লাসটা পোস্টপোন করি। অর্থাৎ রাতের ক্লাসটা, যেটা রাত 10টায় হওয়ার কথা ছিল, সেটা আমি না নেই। আমি আগামীকালকে আবার ক্লাস শুরু করি। আগামীকালকে বা আজকের এই ক্লাস দরকার হয় শুক্রবারে নিয়ে নেব। আচ্ছা স্যার, হ্যাঁ। ভালো হবে। আর এমনিও রাত 10টার দিকে চলে গেছে এখন। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। আর সামনের দিনের ওইটা লিখো, ওই যে সিভিটা একটু প্র্যাকটিস করিও, অন্তত এই ডেট তারিখ এই জিনিসগুলো একটু খেয়াল করিও, যাতে এগুলো ভুল না হয়।
তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।